একটি ব্যাংক যার বাইরে হাজার হাজার মানুষের ভিড় জমে আছে, কিন্তু সেই একই ব্যাংকের ভিতরে পৃথিবীর সবচেয়ে কঠিন ও সিকিউর একটি লকার আছে। তবে সেই লকারটিকে একদল চোর খোলার চেষ্টা করছে। তার ভিতরে কিছু গুপ্ত জিনিস চুরি করতে তারা এসেছে, যেটা নাকি খুবই মূল্যবান। তবে তারা কি পারবে এত সিকিউর একটি লকার ভেঙে তার ভিতর থেকে গুপ্ত জিনিসটিকে চুরি করতে? এবং এমন কি গুপ্ত জিনিস লুকিয়ে রয়েছে তার ভিতরে? আর যদি তারা সেই লকার খুলতেও পারে, তাহলে সেখান থেকে তারা কি খুব সহজেই বেরিয়ে আসতে পারবে? আসুন দেখা যাক। গল্পের শুরু হয় 1956 সালে, আটলান্টিক মহাসাগরের একেবারে মাঝখানে। এখানে একটি জাহাজ ঝড়ে পড়ে সমুদ্রে ডুবে যেতে থাকে, আর সেই জাহাজের সাথেই একটি অত্যন্ত বিশেষ বাক্স ওই গভীর সমুদ্রে তলিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয় সেপ্টেম্বর মাসের 2009 সালে। এখানে কিছু মানুষকে সেই ডুবে যাওয়া জাহাজটির সন্ধান করতে দেখা যায়। তারা সেই জাহাজটিকে সমুদ্রের নিচে খুঁজে পায় এবং সেখান থেকে অনেক মূল্যবান জিনিসও পায়। জাহাজটির অনুসন্ধানকারী ব্যক্তির নাম ছিল ওয়াল্টার। তবে এগুলি পাওয়ার পরেও ওয়াল্টারের টিম এখনও সমুদ্রের নিচে খোঁজবিন চালাচ্ছিল, কারণ তারা সেই বিশেষ বাক্সটি এখনও খুঁজে পায়নি, যেটি 1956 সালে জাহাজের সাথে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজির পর অবশেষে তারা সেই বাক্সটিও খুঁজে পায় এবং সেটি নিয়ে উপরে উঠে আসে। এই ব্যক্তিটির নাম হলো জেমস। সে ওয়াল্টারের বন্ধু এবং তার এই কাজে পার্টনার। সে নিজেই ডুবুরি হিসেবে সমুদ্রের নিচে এই খোঁজবিন করছিল। অবশেষে তাদের কষ্টের ফল তারা পায়। তারা দুজনেই খুবই খুশি ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎই স্পেনের কাস্টম পুলিশ সেখানে এসে পৌঁছায়। তারা ওয়াল্টারের টিম এবং তাদের জাহাজকে গ্রেপ্তার করে। দৃশ্য পরিবর্তিত হয় একটি কোর্টরুমে। সেখানে জানা যায় ওয়াল্টার স্পেন সরকারের কাছ থেকে কোনো অনুমতি না ছাড়াই জাহাজটি খোঁজার অভিযান চালাচ্ছিল। আর যেহেতু জাহাজটি স্পেনের সমুদ্র সীমার খুব কাছাকাছি ছিল, তাই সেটি স্পেনের সম্পত্তি ছিল। এই কারণে স্পেনের সরকার সিদ্ধান্ত নেয় জাহাজ থেকে পাওয়া সব মূল্যবান জিনিসই স্পেনের কাছেই থাকবে। এই একটিমাত্র সিদ্ধান্তে তার এত বছরের কষ্টের ফল নিমেষেই নষ্ট হয়ে যায়। এরপর ওয়াল্টার মার্গারেট নামে এক মহিলার সাথে দেখা করে। আসলে তারা দুজনেই ইংল্যান্ডের নাগরিক ছিল। মার্গারেট ইংল্যান্ড সরকারের একটি উচ্চপদস্থ অফিসার। এতদিন পর্যন্ত ইংল্যান্ড সরকারই ওয়াল্টারকে এই গুপ্তধন খুঁজে বার করার জন্য পুরোপুরি সাপোর্ট করছিল, কারণ ইংল্যান্ডের দাবি হলো সেটা নাকি ইংল্যান্ডের। কিন্তু স্পেন সরকারের সহযোগিতা না করায় ওয়াল্টারের হাত থেকে সেই ধন সম্পদ স্পেনের হাতে চলে যায়। সরকার সেই সকল গুপ্তধন একটি সিকিউর জায়গায় রাখার সিদ্ধান্ত নেয়। দেখা যায় মিলিটারি সিকিউরিটির সাথে সেই গুপ্তধন ব্যাংক অফ স্পেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাংকের সিকিউরিটি হেডের নাম হলো গুস্তাভ। পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল এবং সিকিউর ভল্ট ছিল এই ব্যাংকে, যাকে খোলা বা ভাঙা একেবারে অসম্ভব। এরপর সেই ঐতিহাসিক জিনিসের বাক্সগুলি ব্যাংকের ভিতরে ওই নিরাপদ সিকিউর ভল্টে রাখা হয়। দেখতে দেখতে একটা বছর কেটে যায়, সাল 2010। এখানে আমাদের পরিচয় হয় এক অত্যন্ত স্মার্ট এবং বুদ্ধিমান ছেলে টমের সঙ্গে। সে সম্প্রতি হাই লেভেল ইঞ্জিনিয়ারিং শেষ করেছে এবং সে এতটাই ইন্টেলিজেন্ট যে কয়েক বছর আগে মেক্সিকান গালফে অয়েল লিকের একটি বড় সমস্যা খুব সহজেই সমাধান করে দিয়েছিল সে। এর ফলে সেখানকার অনেক মানুষের প্রাণ বেঁচে যায়। আর সেই কারণেই অনেক বড় বড় কোম্পানি তাকে চাকরির অফার দেয়, যে চাকরিতে থাকবে প্রচুর টাকা, নিজস্ব অফিস এবং তার নিজস্ব টিম পর্যন্ত। কিন্তু টম এইসব অফার ফিরিয়ে দেয়, কারণ সাধারণ মানুষের মতো একটি নর্মাল চাকরি করা তার একেবারেই পছন্দ নয়। সে রোমাঞ্চকর কিছু করতে চাইছিল। তার এই সিদ্ধান্তের জন্য তার বাবা খুবই চিন্তিত ছিল, কারণ এখন তাকে তার ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে হবে। জীবনে সে কী করতে চায়, এই সব কিছু এখন তার হাতে। আর এই রকম বড় বড় কোম্পানির অফার পাওয়া মানে স্বপ্ন। তবে টম এর থেকে বড় কিছু করতে চাইছিল। এই সময় হঠাৎ টমের কাছে কারোর একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, বাইরে আসো। টম বুঝতে পারে না তাকে মেসেজ পাঠিয়েছে কে, তবুও তার মনে প্রশ্ন জাগলে সে বাইরে চলে যায়। সেখানে এক ব্যক্তি তাকে কোট দেয়, আর সেই কোটের পকেটে একটি ঠিকানা লেখা ছিল যে কোথায় তাকে যেতে হবে। টম সেই ঠিকানা অনুযায়ী জায়গায় পৌঁছায়। সেখানে একটি পার্টি চলছিল। আসলে এটি ছিল একটি আর্ট এক্সিবিশন। সে ভাবে, আমাকে এখানে কে ডেকেছে? ঠিক তখনই একটি মেয়ে তার কাছে আসে এবং তাকে একটু দূরে নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে গিয়ে কিছু কাগজে মেয়েটি সই করিয়ে নেয়। সেই ব্যক্তির সাথে কথা বলার ভান করে চুপি চুপি তার পার্সও চুরি করে নেয় মেয়েটি। টম তাকে জিজ্ঞাসা করে, তুমি তার পার্স চুরি করলে কেন? সে বলে, আমার কাছে তো কোনো পার্সই নেই, পার্সটি তোমার পকেটে রয়েছে, তুমি চুরি করেছ। টম দেখে, হ্যাঁ, পার্সটি তো তার পকেটে রয়েছে। অর্থাৎ এই মেয়েটি খুবই চালাক একজন চোর। তবে সে তাকে কেন ডেকেছে? এরপর সে টমকে অন্য একটি ক্যাফেতে নিয়ে যায়, যেখানে তার পরিচয় করিয়ে দেয় ওয়াল্টারের সাথে, যাকে আমরা আগেই দেখেছি।
এখানে ওয়াল্টার টমকে বলে তারা পৃথিবীর সবচেয়ে জটিল ও সিকিউর লকার থেকে কিছু চুরি করতে যাচ্ছে। আর এই লকারটিকে বলা হয় মিরাকেল অফ ইঞ্জিনিয়ারিং। এই লকার কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে খোলা যেতে পারে এটা শুধু ব্যাংকের সিকিউরিটিরাই জানে, এবং সিকিউরিটি হেড গুস্তভের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলা অসম্ভব। তাই তাদের এই কাজে টমের সাহায্যের দরকার। টম একজন অত্যন্ত বুদ্ধিমান ইঞ্জিনিয়ার হওয়ায় ওয়াল্টারের মনে হয় টমই একমাত্র এই কাজ করতে পারবে। এই লকারের সিস্টেম বুঝে সে সেটিকে খুলতে পারবে। আর এর আগে সে মেক্সিকান গালফের অয়েল লিকেজের সমস্যার সমাধান করেছে। শুরুতে টম এতে রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ ভাবার পর তার মনে হয় হয়তো এই রকম কাজই সে খুঁজছে, যাতে অনেক চ্যালেঞ্জ এবং জটিলতা রয়েছে। আর সবসময় এই রকম কাজ করতে সে চেয়েছিল। তাই কিছুক্ষণ ভাবার পর এই কাজ করতে সে তৈরি হয়ে যায়। রাতে বাড়ি ফিরে ব্যাংক অফ স্পেনের মিরাকেল অফ ইঞ্জিনিয়ারিং লকার নিয়ে সে ইন্টারনেটে রিসার্চ করা শুরু করে এবং এই ভল্ট সম্পর্কে সে অনেক কিছুই জানতে পারে। ব্যাপারটি তার কাছে আরও ইন্টারেস্টিং মনে হয়। তবে ইন্টারনেট থেকে সে তেমন কিছু উত্তর পায় না, শুধু সে এটাই পায় এই লকার চোরদের পক্ষে খোলা অসম্ভব। পরদিন হতেই টম ওয়াল্টারের টিমে যুক্ত হতে স্পেনের উদ্দেশ্যে রওনা দেয়। আগের দিন ওয়াল্টার তাকে স্পেনে আসার একটি টিকিট দিয়েছিল। যখন সে এয়ারপোর্টে পৌঁছায় তখন আবার সেই মেয়েটির সাথে তার দেখা হয়, তবে তার আসল রূপে। তার আসল নাম হলো লরেন। সে ছদ্মবেশে লন্ডনে একটি মিশনে ছিল। এরপর দুজন একসাথেই স্পেনে পৌঁছায়। এই সময় দেশে একটি বড় ফুটবল ম্যাচ চলছে। স্পেনের ন্যাশনাল টিম কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেছে। লরেন টমকে একটি বিল্ডিংয়ে নিয়ে যায়, যেটা ব্যাংক অফ স্পেনের খুবই কাছাকাছি ছিল, এবং এখানেই তারা ব্যাংকটিকে চুরি করার পুরোপুরি সেটআপ বিল্ড করে রেখেছিল। ওয়াল্টার টমকে তার দলের বাকিদের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথমে আসে ক্লাউজ। সে একজন এক্সপার্ট কম্পিউটার হ্যাকার ছিল। যে কোনো কিছু হ্যাক করা তার হাতের ময়লা ছিল। তারপর হলো জেমস। সে প্রায় 10 বছর ধরে তার সাথে কাজ করছে। তবে জেমস এর আগে লন্ডন সরকারের হয়ে স্পেশাল এজেন্টের হয়ে কাজ করত, কিন্তু এখন সে অবসর নিয়ে ওয়াল্টারের পার্টনার হিসেবে এই গুপ্তধন খোঁজার মিশনে যুক্ত হয়েছে। এরপর আসে সাইমন। সে এই মিশনের জন্য প্রয়োজনীয় যে কোনো জিনিস জোগাড় করার জন্য এক্সপার্ট ছিল। এখন আসল কথা হলো এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড ওয়াল্টার টমকে বানায়। তবে জেমস এতে একেবারেই রাজি ছিল না, কারণ তার ধারণা টম মাত্র একজন কলেজ পড়ুয়া ছাত্র, তার দ্বারাই এত বড় কাজ করা অসম্ভব। সে নানান কথায় টমকে ছোট করার চেষ্টা করে, কিন্তু ওয়াল্টার জেমসের কথায় কোনো পাত্তাই দেয় না। সে সরাসরি ক্লাউজকে এই মিশনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করে। ক্লাউজ ব্যাংকের সকল মোবাইল ফোন হ্যাক করে ফেলেছে, তবে ব্যাংকের সিস্টেমকে হ্যাক করা অতটাও সহজ ছিল না। এর জন্য ব্যাংকের সিকিউরিটি সার্ভারের পাসকোডের প্রয়োজন ছিল, আর সিস্টেম হ্যাক না করতে পারলে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস তারা পাবে না। ক্লাউজ এর আগে অনেকবার র্যান্ডম নানান কোডের মাধ্যমে হ্যাক করার চেষ্টা করেছে, তবে পারেনি। আর যদিও সে আরও চেষ্টা করে, তাহলে সেই কোড বার করতে তার প্রায় 100 কোটি বার ট্রাই করতে হবে, আর এটা অসম্ভব ছিল। তখনই টমের মাথায় একটি পরিকল্পনা আসে। সে ব্যাংকের এমন একজন এমপ্লয়িকে ফোন করতে বলে যে বর্তমানে ব্যাংক থেকে ছুটি নিয়েছে। তার সাথে অটোমেটিক মেসেজের মতো কথা বলে তার কাছ থেকে পাসকোডটি নেওয়ার চেষ্টা করা যেতে পারে। আর যেহেতু এটা কোনো ব্যাংক ডিটেলস নয়, সে হয়তো দিয়ে দেবে। এই পরিকল্পনা অনুযায়ী ওয়াল্টারের টিম ছুটিতে থাকা একটি এমপ্লয়িকে ফোন করে এবং অটোমেটিক মেসেজের মতো কথা বলে। তাকে জানায় এটা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ মেসেজ। এই মেসেজটি জানতে আপনার ব্যাংকের পাসকোড ডায়াল করতে হবে। টমের প্ল্যান কাজ করে। ওই এমপ্লয় নিজের পাসকোড দিয়ে দেয়, যার ফলে ব্যাংকের কিছু সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস ক্লাউজ পেয়ে যায়। যদিও সব ক্যামেরার অ্যাক্সেস তারা পায় না, শুধু কয়েকটিই পাওয়া যায়। তবে এই বুদ্ধির কারণে টম যে এই টিমে যুক্ত হওয়ার যোগ্য সেটা সে প্রমাণ করে দেয়। এরপর জেমস এবং সাইমন শহরের মেট্রো ট্রেনের নিচের টানেলে পৌঁছায়, যে টানেল সরাসরি ব্যাংকের কাছাকাছি অবধি ছিল। তারা শুধু ব্যাংকের ভল্টের নিচে পৌঁছানোর যে কোনো একটি পথ খুঁজছিল। অন্যদিকে ওয়াল্টার টমকে তাদের মিশনের আসল উদ্দেশ্য সম্পর্কে জানাতে শুরু করে, যে কেন তারা ওই ব্যাংকে চুরি করছে। 1500 শতকে ফ্রান্সিস ড্রেক নামে এক ব্যক্তি স্পেন থেকে অনেক গুপ্তধন চুরি করে পালিয়ে যায়, এবং এই কাজে তখন লন্ডনের কিং তাকে সাহায্য করেছিল, যাতে রাজাও গুপ্তধনের ভাগ পায়। তবে লোভের বশে সেই গুপ্তধন সে অন্য এক জায়গায় লুকিয়ে রাখে, যার খোঁজ কেউ জানত না। কিন্তু কয়েক বছর আগেই একটি লাইব্রেরি থেকে ওয়াল্টার ফ্রান্সিস ড্রেকের একটি চিঠি পায়। সেখানে লেখা ছিল 3টি কয়েনের উপর তার গুপ্তধন খুঁজে পাওয়ার সংকেত লেখা রয়েছে। সে সেই জায়গার সূত্র 3টি কয়েনের উপর রেখে গিয়েছিল। সেই 3টি কয়েন একটি বিশেষ বাক্সে রাখা ছিল, এবং এটি সেই বাক্স যেটিকে আমরা সিনেমার শুরুতে সমুদ্র থেকে বের করতে দেখেছিলাম। প্রায় 30 বছর ধরে ওয়াল্টার এই বাক্সটিকে খুঁজছে,
কিন্তু সেটি এখন আর তার কাছে নেই। সেটি এখন ব্যাংক অফ স্পেনের ভিতরে থাকা ওই মিরাক্কেল অফ ইঞ্জিনিয়ারিং লকারে সুরক্ষিত রাখা আছে। টমের এই বিষয়গুলি বেশ ইন্টারেস্টিং লাগে। সে ওয়াল্টারকে জিজ্ঞাসা করে এই ধন সম্পত্তির বর্তমান মূল্য ঠিক কতটা হতে পারে। ওয়াল্টার জানায় এটা তোমার ধারণার থেকে অনেক বেশি। তবে ওই ধন সম্পত্তিতে আমার কোনো লোভ নেই। আমি এমনিতেই কোটি কোটি টাকার মালিক। আমি ওই গুপ্তধন খুঁজে বার করতে চাই এই কারণেই, কারণ এটি অনেক বছরের পুরনো আর এই রহস্যের সমাধান করা আমার প্যাশন। এরপর ওয়াল্টার তার পুরো টিম নিয়ে পরিকল্পনা শুরু করে। ব্যাংক অফ স্পেন পৃথিবীর মধ্যে সুরক্ষিত ব্যাংকগুলির মধ্যে একটি। ব্যাংকের প্রতিটি কোণেই সেন্সার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সামান্য কিছু এদিক ওদিক হলেই অ্যালার্ম বেজে উঠবে। আর ব্যাংকের সামনে রয়েছে স্পেনের স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টার। ব্যাংকের ভিতরে সামান্য কিছু গড়বড় শুরু হলেই প্রায় 500 জন সৈনিক আধুনিক অস্ত্র নিয়ে ব্যাংককে রক্ষা করার জন্য তৈরি হয়ে যাবে। ব্যাংকের সিকিউরিটি ইনচার্জের নাম গুস্তভ। খুবই ভয়ানক একজন মানুষ। এর আগে সে অ্যান্টি টেররিস্ট ফোর্সের হেড হিসেবে নিযুক্ত ছিল। তবে বর্তমানে তাকে এই ব্যাংকের সিকিউরিটি ইনচার্জ করা হয়েছে। কোনো রকম যদি তাদের হাতে আমরা ধরা পড়ি তাহলে আমাদের জেল নয়, সরাসরি মৃত্যু হবে। এর মানে সরাসরি ব্যাংকে ঢোকা একেবারেই অসম্ভব। তাই ব্যাংকের সাথে যুক্ত কোনো গোপন সুড়ঙ্গ পথ তাদেরকে খুঁজে বার করতে হবে। ওয়াল্টার তাদেরকে ওই ভল্টের ছবি দেখায়, যেটা সে ব্যাংকের একজন পুরনো কর্মচারীর কাছ থেকে বানিয়েছিল। সে একবারই মাত্র ওই ভল্টের কাছে গিয়েছিল। ব্যাংকের ভিতরে ওই ভল্ট পর্যন্ত পৌঁছাতে হলে একটি ব্রিজ পার করতে হয়। ব্রিজটি পার করে একটি গেট পার করলেই তারা পৌঁছাবে ওই ভল্টের সামনাসামনি। ভল্টটি খুলতে দুটি চাবির প্রয়োজন হবে। এমনকি সিকিউরিটি ইনচার্জ গুস্তবের আঙুলের ছাপেরও প্রয়োজন হয়। তবে এই সব কিছু পেয়ে গেলেও এরপরেও ভল্ট থেকে চুরি করা খুবই কঠিন, কারণ ভল্টে এমন এক সিকিউরিটি ব্যবস্থা রয়েছে তবে সে সম্পর্কে কেউই জানে না। আর একবার যদি তারা সামান্য ভুল করে বসে তাহলে ভল্টের মধ্যেই মারা যাবে। এই কারণেই এই ভল্টকে মিরাক্কেল অফ ইঞ্জিনিয়ারিং বলা হয়। আর একমাত্র টমই এর সমাধান বার করতে পারবে। তবে টম জানায় এর জন্য ওই ভল্টকে তাকে একবার দেখা প্রয়োজন, তাহলেই এর মেকানিজম সে বুঝতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত ক্লাউস ব্যাংকের পুরো ক্যামেরার অ্যাক্সেস পায়নি। তাই সাইমন পরদিন ব্যাংকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানেও একটি সমস্যা হয়ে দাঁড়ায়। ক্লাউস দেখে ব্যাংকের ডেটাবেসে জেমসের নথিপত্র রয়েছে। সে যে এর আগে লন্ডনের স্পেশাল ফোর্সের এজেন্ট হিসেবে কাজ করত, সেই ডেটা ব্যাংকের সার্ভারে ছিল। তাকে খুব সহজেই চিনে ফেলবে তারা। এটা শুনে টম তার বদলে ব্যাংকে যেতে চায়, কিন্তু জেমস জানায় এতে তার কোনো অভিজ্ঞতাই নেই। ধরা পড়লে পুরো মিশন ফেল হয়ে যাবে। কিন্তু তাদের হাতে আর কোনো উপায়ও নেই। এই কারণে ওয়াল্টার তাকে যেতে বলে। এরপর তারা ব্যাংকের ক্লিনিং স্টাফেদের ফোন করে জানায় ব্যাংকের সিকিউরিটি অ্যালার্মের সমস্যা হয়েছে। এই কারণে কালকের দিন তাদের ছুটি থাকবে। এটা তারা এই জন্যই করে যাতে কাল তারা ব্যাংকের ক্লিনিং স্টাফ সেজে সেখানে ঢুকতে পারে। সাইমন ক্লিনিং স্টাফেদের মতো একটি গাড়ি তৈরি করে এবং পরদিন ক্লিনিং স্টাফ সেজে সে এবং টম ব্যাংকে চলে যায়। ব্যাংকে সিকিউরিটি তাদেরকে জিজ্ঞাসা করে তারা দুজন কেন। তখন সাইমন বলে দেশে এখন ফুটবল বিশ্বকাপ চলছে, এই কারণেই বেশিরভাগ ক্লিনিং স্টাফ ছুটিতে রয়েছে। সিকিউরিটিরা আর কিছুই জিজ্ঞাসা করে না, গাড়িটিকে চেক করে ভিতরে যেতে বলে। আর তাদের আইডি আগে থেকেই ক্লাউড সিস্টেমে এন্ট্রি করে দিয়েছিল। অন্যদিকে লরেন একজন আর্ট এক্সপার্টের ছদ্মবেশে ব্যাংকে ঢুকে পড়ে। তার পরিচয় দেয় ক্লাউডিয়া নামে। সে মুভি শুরুতে একজনের কাছ থেকে কিছু কাগজে সই করিয়ে নিয়েছিল, আর সেটি ছিল একটি আর্ট এক্সিবিশন। আর সেই কাগজগুলি ছিল এই ব্যাংক অফ স্পেনের ভিতরে অনেক পুরনো কিছু ছবি পর্যবেক্ষণ করার পারমিশন। গুস্তভ জানতো আজ একজন আর্ট এক্সপার্ট আসবে, যে ব্যাংকের চেয়ারম্যানের ঘরের কিছু পুরনো ছবি পর্যবেক্ষণ করে দেখবে, কারণ ছবিগুলি অনেক পুরনো হয়ে গেছে। আর সাধারণত অনেক পুরনো ছবি ভালো রাখার জন্য এই রকম এক্সপার্ট দিয়ে সেগুলিকে সময়ে সময়ে চেক করানো হয়। তো যাই হোক, গুস্তভ তার ব্যাগে কি আছে জিজ্ঞাসা করলে লরেন জানায় এর মধ্যে একটি ছবি স্ক্যান করার স্ক্যানার আছে। আমরা সাধারণত আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে পুরনো ছবিগুলি পর্যবেক্ষণ করি, এতে ছবির বয়স সম্পর্কে জানা যায়। গুস্তভ তার অ্যাসিস্ট্যান্টের সাথে লরেনের পরিচয় করায়। সে তাকে চেয়ারম্যানের ঘরে নিয়ে যাবে। তার হাতে থাকা কাপটি গুস্তভের হাতে ধরিয়ে হ্যান্ডশেক করে লরেন, এবং এখানেই চালাকি করে ওই কাপে গুস্তভের হাতে ছাপ নিয়ে নেয় সে। ইতিমধ্যে দুইজনেই ক্লিনিক স্টাফের ছদ্মবেশে ব্যাংকের ভিতরে নিজেদের কাজ শুরু করে দিয়েছে। আর গুস্তভ কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভির উপর নজর রাখতে শুরু করেছে। সিসিটিভি ফুটেজগুলি 90 সেকেন্ড পর পর পরিবর্তন হচ্ছিল। প্রথম 90 সেকেন্ড ব্যাংকের একটি জায়গার ফুটেজ দেখানোর পর 90 সেকেন্ড পর অন্য একটি জায়গার ফুটেজ দেখাচ্ছিল। এই বিষয়টি ওয়াল্টার এবং ক্লাউস লক্ষ্য করে।
তাই তারা সাইমনকে বলে এই 90 সেকেন্ড সময়ের মধ্যেই তাকে ব্যাংকের সার্ভার রুমে গিয়ে একটি হ্যাকিং ডিভাইস লাগাতে হবে। এবার যখনই ফুটেজ পরিবর্তন হয় তখনই সাইমন সাইবার রুমে ঢুকে যায়, ছোট্ট একটি ডিভাইস সার্ভারে যুক্ত করে দেয়। সাথে সাথেই ব্যাংকের সব সিকিউরিটি সিস্টেম এবং সমস্ত ক্যামেরার অ্যাক্সেস ক্লাউজের হাতে চলে আসে। অন্যদিকে লরেন চেয়ারম্যানের ঘরে পৌঁছায়। সেখানে একটি পুরনো ছবি ছিল। তার কাছে থাকা স্ক্যানার দিয়ে সেটিকে স্ক্যান করতে শুরু করে। অন্যদিকে ক্লাউজ তার কিছু সেকেন্ডের ভিডিও রেকর্ড করে সেটি স্লো করে গুস্তভকে দেখাতে শুরু করে। এই ফাঁকে লরেন চেয়ারম্যানের ঘরে থাকা ছবির পিছনে লকারটিকে খুলে তার ভিতর থেকে ভল্টের চাবিটিকে নিয়ে সেটিকে স্ক্যান করতে শুরু করে। এতে সিকিউরিটিদের কোনো সন্দেহই হয় না, তারা তো রেকর্ডিং করা ভিডিও দেখছে। অন্যদিকে টম কনফারেন্স রুমে যায়, যেটা ভল্টের একেবারে উপরে ছিল। সেই রুমেও একটি ভিডিও লুপ তৈরি করে গুস্তভকে বোকা বানিয়ে এই সুযোগে টম ভল্টের উপর থেকে সম্পূর্ণ ভল্টটিকে একটি মেশিন দিয়ে স্ক্যান করা শুরু করে। অন্যদিকে লরেন প্রথম চাবিটিকে স্ক্যান করে সেটিকে আবারও লকারে ঢুকিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই ব্যাংকের চেয়ারম্যান সেখানে এসে পৌঁছায়। সে স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের সাথে কথা বলে, কিন্তু উল্টো দিকে তার যে পেন্টিং স্ক্যান করার লুপটা তৈরি করা হয়েছিল, যেটা এতক্ষণ সিকিউরিটিরা দেখছিল, সেটা শেষ হতে আর 20 সেকেন্ড সময় ছিল। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে আবার আগের পজিশনে ফিরে আসতে হতো এবং লাইভ ভিডিও চালু হওয়ার আগেই চেয়ারম্যানকে ফ্রেমের বাইরে পাঠাতে হতো। এটা তার কাছে বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তখন লরেন বুদ্ধি করে চেয়ারম্যানকে গেটের একেবারে পাশ থেকে তার একটি ছবি তুলতে বলে। এতে চেয়ারম্যান ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যায়। সাথে সাথেই ফুটেজ পরিবর্তন হতেই চেয়ারম্যান ফ্রেমে চলে আসে, যার ফলে গুস্তভের মনে হয় চেয়ারম্যান এখনই কেবিনে আসলো। তবে অন্যদিকে দুর্ভাগ্যবশত টম ভল্টকে স্ক্যান করার সময় কিছু ব্যাংকের লোক সেখানে মিটিং করতে চলে আসে। সে টেবিলের নিচে ফেঁসে যায়। জেমস দ্রুত তাকে সেখান থেকে বেরিয়ে আসতে বলে যে সে ভুল করে পরিষ্কার করতে করতে টেবিলের নিচে ঢুকে পড়েছিল। তবে টম তার কথা শোনে না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ভল্টের স্ক্যান শেষ হয়ে যাবে। এদিকে লরেনকে অন্য একটি কেবিনে আরও একটি পুরনো ছবি স্ক্যান করার জন্য নিয়ে আসা হয়। চেয়ারম্যান যেতেই লরেন সেই রুমের লকার থেকে দ্বিতীয় চাবিটিকেও স্ক্যান করে নেয়। কিন্তু অন্যদিকে টম দেখে মেশিনটি একেবারে কাছাকাছি গিয়েই থেমে যায়, কারণ স্ক্যান কমপ্লিট করতে আরও পাওয়ারের দরকার ছিল। তবে যদি সে মেশিনের পাওয়ার বাড়াতো তাহলে ব্যাংকের সিকিউরিটি সাইরেন বেজে উঠতে পারত। কিন্তু টমকে এই রিস্ক নিতে হবে, নইলে তাদের মিশন পুরোপুরি ভেস্তে যাবে। সে সাথে সাথেই মেশিনের পাওয়ার বাড়াতেই স্ক্যান তো কমপ্লিট হয়ে যায়, তবে সিকিউরিটি সাইরেন বেজে ওঠে। ওয়াল্টার এবং বাকিদের তো একেবারে মাথায় হাত, হয়তো এবার তারা ধরা পড়ে যাবে। কনফারেন্স রুম থেকে সবাই দ্রুত বাইরে বেরিয়ে যায়, কারণ এখন এমার্জেন্সি। গুস্তভ পুরো ব্যাংকটিকে সিল করে দিতে বলে। সাথে সাথেই প্রচুর সৈনিক ব্যাংকটিকে ঘিরে ফেলে। লরেন তাড়াতাড়ি স্ক্যান সম্পূর্ণ করে চাবিটিকে আবারও সেই লকারে রেখে দেয়। এদিকে ব্যাংকে উপস্থিত সকলকে হলে নিয়ে আসা হয়। তবে গুস্তভ বুঝে উঠতে পারে না আসলে ব্যাংকের অ্যালার্ম বাজলো কিভাবে। ব্যাংকের ভল্টের আশেপাশেও তো কোনো সমস্যা নেই। কিন্তু গুস্তভের মনে একটি সন্দেহ থেকে যায়। সে চেয়ারম্যান এবং ব্যাংকের অফিসারদের ব্যাংকের সামনে থেকে ফুটবল ম্যাচ দেখার সকল স্ক্রিনগুলিকে সরিয়ে দিতে বলে, কারণ তার মনে হয় এই রকম হাই পাওয়ারের এলইডি স্ক্রিন এবং জেনারেটর ব্যবহারের জন্য ব্যাংকের ভল্টে সিকিউরিটি সাইরেন বেজে গেছে। আর হয়তো এই সুযোগেই কেউ ব্যাংকে ডাকাতি করার চেষ্টা করছে, কেউ তো ব্যাংকের মধ্যে ঢুকেছে। কিন্তু চেয়ারম্যান জানায় এটা করা একেবারে অসম্ভব। স্পেনের ফুটবল বিশ্বকাপ কতটা জনপ্রিয় সেটা সকলেই জানে, আর মানুষকে তারা রাগাতে চায় না। তাই কোনো রকম প্রমাণ না পাওয়াতে সকলকে ছেড়ে দেওয়া হয়। ওয়াল্টার আর তার টিম ব্যাংকের ভল্ট এবং চাবি দুটিকে স্ক্যান করতে সফল হয়। টম সেই ভল্টের স্ক্যানটিকে ভালোভাবে লক্ষ্য করতেই তারা ভল্ট সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। তবে ভল্টের উপরের একটি অংশ স্ক্যানার ঠিকঠাকভাবে স্ক্যান করতে পারেনি, সেটি ব্লার দেখায়। সেই অংশটি আসলে কি বেশ কিছুক্ষণ কেউই বুঝতে পারে না। তবে অনেকক্ষণ একভাবে দেখার পর টম বুঝতে পারে সেটি আর কিছুই নয়, একটি জলের ট্যাঙ্কি। কোনো রকম চুরি বা ডাকাতির জন্য যদি কেউ ভল্টের ভিতরে প্রবেশ করে তাহলে ওই ট্যাঙ্কের সব জল সরাসরি ভল্টের ভিতরে ঢুকে যাবে এবং পুরো ভল্টটি একটি চেম্বারের নিচে চলে যাবে, যার ফলে সেখান থেকে বেরোনো অসম্ভব, মৃত্যু নিশ্চিত। তবে সবার মনে একটা প্রশ্ন জাগে, কিভাবে ওই ট্যাঙ্কের জল ভল্টে পৌঁছাবে? কোনো মোশন সেন্সারের মাধ্যমে নাকি অন্য কোনো মেকানিজম? ওয়াল্টার বলে এই ভল্টটি 80 বছর আগে বানানো হয়েছে, তখন এইসব টেকনোলজি ছিলই না। এখানে অন্য কিছু মেকানিজম ব্যবহার করা হয়েছে। সেই সময় ওয়াল্টারের পুরনো কিছু কাগজের মধ্যে টম হাফ আঁকা চোখ বাঁধা একটি মহিলার স্কেচ পায়, যেটা ভল্টটি বানানোর সময় আঁকা হয়েছিল। তবে ছবিটি নষ্ট হয়ে যাওয়াতে পুরোপুরি ছিল না।
টম ছবিটি কিছুক্ষণ দেখার পর তাদেরকে এমন কিছু জানায় যেটা অবাক করার ছিল। আসলে এটি ছিল লেডি অব জাস্টিসের ছবি, যার হাতে আছে দাড়িপাল্লা। এর মানে ওই ভল্টে ওয়েট মেকানিজম ব্যবহার করা হয়েছে। যখন ভল্টের ওজন পেরিয়ে যাবে তখনই ভল্টের মধ্যে জল ভরতে শুরু করবে। জেমস এবার সত্যিই অবাক হয়, এত ছোট একজন কলেজ স্টুডেন্ট কতটা ইন্টেলিজেন্ট হতে পারে, কত অল্প সময়ের মধ্যে সেই ভল্টের মেকানিজম বার করে ফেলল। তবে যাই হোক, এর সমাধান কারোরই জানা ছিল না, এমনকি টমেরও নয়। এর জন্য ভল্ট সম্পর্কে তাকে আরও কিছু জানতে হতো। তাই পরদিন সাইমন এবং জেমস মেট্রো রেলের সেই সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের ভল্টের নিচে পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে অবশেষে তারা একটি চেম্বারে পৌঁছায়, আর সেটা ছিল ভল্টের একেবারে নিচে। সেখানে বিশাল বড় একটি দাড়িপাল্লা ছিল। এর মানে টমের কথাই সত্যি। তবে সমস্যা একটি, এখান দিয়ে ভল্টে প্রবেশ করা অসম্ভব। সেখানকার দেওয়াল এতটাই মজবুত, সেটা ড্রিল করতে প্রায় 15 দিন সময় লেগে যাবে। কিন্তু তাদের হাতে আছে আর 8 দিন সময়। তাদের সামনে একের পর এক সমস্যা বেড়েই চলছিল। ওয়াল্টার রেগে গিয়ে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। মিশনটি সাকসেসফুল হওয়ার এতটা কাছাকাছি এসেও তারা সকলে হতাশ হয়ে পড়ে। ওয়াল্টার কিছুটা একা সময় কাটাতে বিল্ডিংয়ের উপরে চলে যায়। চারিদিকে শহরে শুধু মানুষের ভিড়। ফুটবল বিশ্বকাপে পুরো দেশ মেতে উঠেছে। ব্যাংকের সামনে অনেক মানুষ বড় বড় স্ক্রিনে ম্যাচ দেখছে। তখন ওয়াল্টার দূরবীন দিয়ে দেখে ব্যাংকের সকল সিসিটিভি ক্যামেরার নিচের দিকে ঘোরানো আছে। তার মাথায় একটি পরিকল্পনা আসে, পুরো টিমকে ডেকে পাঠায় সে। এরপর ওয়াল্টার বলে, তারা যদি বিল্ডিংয়ের উপর দিয়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে তাহলে হয়তো কেউ তাদেরকে দেখতে পাবে না, কারণ আপাতত ম্যাচের কারণে ব্যাংকের সকল সিসিটিভি নিচের দিকে ঘোরানো আছে। আর এই রকম পুরো ফাইনাল পর্যন্ত থাকবে, আর এটাই সুযোগ হবে ব্যাংকের মধ্যে ঢোকার। তবে স্পেনকে এই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছাতে হবে। তারা সকলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকে যাতে স্পেন ফাইনালে পৌঁছায়। গভীর আগ্রহে সবাই টিভির দিকে চেয়ে থাকে এবং সৌভাগ্যবশত স্পেন জিতে ফাইনালে পৌঁছায়। কিন্তু এখানে সমস্যা হলো, টম এখনও ওই ভল্টের মেকানিজম ভালোভাবে বুঝে উঠতে পারেনি। একটু ভুল হলেই তারা ওই ভল্টের মধ্যেই জলে ডুবে মারা যাবে। টমের কিছু সময় লাগবে, হাতে আছে 2 দিন। ওয়াল্টার তাকে বলে, আমি জানি তুমি অবশ্যই এই 2 দিনের মধ্যে কিছু একটা সমাধান ঠিকই বার করবে, তোমার ওপর আমাদের ভরসা আছে। এটা শুনে টম আর সময় নষ্ট করে না, সে ভল্টের মেকানিজম বোঝার চেষ্টা করতে শুরু করে। অন্যদিকে গুস্তভ ব্যাংকের ভিতরে নোংরা দেখে ক্লিনিং স্টাফেদের উপর প্রচণ্ড রেগে যায়। তখন তারা বলে, আমরা তো 2 দিন ব্যাংকেই আসিনি, ব্যাংকে তো নোংরা থাকবেই, আমাদের ব্যাংক থেকেই তো মানা করা হয়েছিল। এটা শুনে গুস্তভ পুরো ব্যাপারটা বুঝে যায়, কালকে অ্যালার্ম এমনিতেই বাজেনি, এর পিছনে কারণ আছে। সাথে সাথে ইনভেস্টিগেশন শুরু করে সে এবং কিছুক্ষণের মধ্যেই সাইমন এবং টমের আইডি বার করে ফেলে। তবে চেয়ারম্যানকে দেখাতেই তিনিও অবাক হন, কারণ এই ভল্টে ডাকাতি করা এতটা সহজ ছিল না। তবে তারা এই ভল্টে কি চুরি করতে চায় এটা তারা কেউই বুঝতে পারে না। তখন গুস্তভের কিছুটা আইডিয়া আসে, হয়তো সেই জাহাজ থেকে পাওয়া বাক্সগুলির মধ্যেই এমন কিছু লুকিয়ে আছে। তবে উচ্চপদস্থ অফিসারদের অনুমতি ছাড়া সেটাকে খুলে দেখা বেআইনি ছিল। ইতিমধ্যে 2 জনের পরিচয় যে বর্তমানে গুস্তভের কাছে আছে সেটা ওয়াল্টার ও তার টিম খুব তাড়াতাড়ি জেনে যায়। পুরো টিম অনেকটাই নার্ভাস হয়ে পড়ে। ওয়াল্টার এবার ভাবে তাকে কিছু করতে হবে। সে তৎক্ষণাৎ লন্ডনে মার্গেটকে কল করে। এই গুপ্তধনের 50%-এর বদলে এমন কিছু তাকে করতে বলে যাতে টম এবং সাইমন বেঁচে যায়। মার্গারেট তার কথায় রাজি হয়ে যায় এবং লন্ডন থেকে একটি ফেক নিউজ ছড়িয়ে দেয় পুরো বিশ্বে। এয়ারপোর্টে টম এবং সাইমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যাংক অফ স্পেনের সাথে সাথে আরও বেশ কয়েকটি দেশের ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস পাওয়া গেছে। এর মানে তারা প্রফেশনাল ডাকাত। আর এখন যেহেতু তারা জেলে রয়েছে তাই ওই ভল্টে চুরি করার কোনো প্রশ্নই ওঠে না। তবে কোথাও না কোথাও গুস্তভ সন্তুষ্ট ছিল না। তার মনে হচ্ছিল এইগুলি সবই পরিকল্পনা। ওই চোরেরা আবার ওই ব্যাংকে চুরি করার চেষ্টা করবে, কারণ হয়তো তাদের উদ্দেশ্য ওই গুপ্তধনের বাক্সগুলিকে চুরি করা। কিন্তু তার কথায় চেয়ারম্যানের কোনো রকম বিশ্বাস হয় না। এদিকে ওয়াল্টার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এখন তার আর কোনো চিন্তা নেই, তারা নির্দ্বিধায় মিশন সম্পূর্ণ করতে পারবে। তবে টম দিন রাত কাজ করার পরেও ব্যাংকের নিচের ওই দাড়িপাল্লার রহস্যকে সমাধান করতে পারে না। কিছুটা রিল্যাক্স হওয়ার জন্য সে লরেনের সাথে ক্লাবে চলে যায়। সেখানে ড্রিঙ্ক করতে করতে হঠাৎই তার নজর যায় ওয়েটারের দিকে। ওয়েটার একটি গ্লাসকে ঠান্ডা করার জন্য লিকুইড নাইট্রোজেন ব্যবহার করছে। এটা দেখেই সে তৎক্ষণাৎ পুরো টিমকে ডেকে পাঠায় এবং একটি দাড়িপাল্লা দিয়ে দাড়িপাল্লার মেকানিজমের উপর লিকুইড নাইট্রোজেন স্প্রে করে। এরপর যখনই সে একটি জলের গ্লাস তার উপর চাপায়
ওজনের কাঁটা এক জায়গায় স্থির থাকে। এর মানে হলো যখন তারা ভল্টে ঢুকবে তার আগে ভল্টটির নিচের ওই দাড়িপাল্লাটিকে লিকুইড নাইট্রোজেন দিয়ে পুরোপুরি জমিয়ে দিতে হবে। এতে ওই বিশাল দাড়িপাল্লার ওজন একেবারেই থেমে থাকবে এবং তারা নির্দ্বিধায় ভিতরে ঢুকে ওই 3টি কয়েন চুরি করতে পারবে। তবে এর জন্য প্রয়োজন প্রায় 500 লিটার নাইট্রোজেন, আর এটা কোনো কম পরিমাণ ছিল না। তবে সাইমন বলে নাইট্রোজেনের জোগাড় সে করতে পারবে এবং সে নিজেই ভল্টের নিচে গিয়ে ওই বিশাল দাড়িপাল্লাকে জমিয়ে দেবে। কন্ট্রোল রুমে থাকবে ক্লাউজ এবং ওয়াল্টার, আর ব্যাংকের মধ্যে যাবে লরেন, টম এবং জেমস। এই প্ল্যান করেই তারা ডাকাতির জন্য তৈরি হতে শুরু করে। সেই স্ক্যান করা চাবিগুলি থেকে তারা 2টি নকল চাবি বানিয়ে ফেলে এবং ওই কাপ থেকে গুস্তবের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। অন্যদিকে ওয়াল্টার একটি দোকানে গিয়ে ওই 3টি কয়েনের হুবহু কপি বানিয়ে নেয়। আর এটা কি জন্য সেটা আমরা মুভি শেষেই জানতে পারবো। পরদিন ছিল বিশ্বকাপ ফাইনাল নেদারল্যান্ড এবং স্পেনের সাথে। ব্যাংকের সামনে থেকে শুরু করে পুরো শহরেই বড় বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছিল। দর্শকরা চারিদিকে ভিড় করে খেলা দেখছিল। আর আজকের দিনটাই ছিল ব্যাংকে ডাকাতি করার সঠিক দিন। তারা 3জনেই বিল্ডিংয়ের উপরে চলে আসে। কন্ট্রোল রুম থেকে ওয়াল্টার ও ক্লাউজ তাদেরকে ইনস্ট্রাকশন দিতে শুরু করে। আর শহরের মেট্রো রেলের সেই টানেল দিয়ে সাইমন পৌঁছায় ব্যাংকের নিচে ওই বিশাল দাড়িপাল্লার কাছে। সকলেই তৈরি হয়ে যায়। তারা প্রথমে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে একটি দড়ি বাঁধিয়ে একে একে ব্যাংকের ছাদের উপরে চলে আসে। এরপর জেমস ছাদের উপর থেকে একটি কাঁচ কেটে সরিয়ে দেয়। ক্লাউজ ব্যাংকের ভিতরের একটি ভিডিও রেকর্ড করে একইভাবে স্ক্রিনে দেখাতে শুরু করে। এতে সিকিউরিটিদের কোনো সন্দেহই হয় না। একে একে তারা দড়ি বেয়ে ব্যাংকের ভিতরে নেমে পড়ে। ক্লাউজের নির্দেশ অনুযায়ী ব্যাংকের ভিতরে একটি ঘরের মধ্যে ভেন্টিলেশনের মাধ্যমে তারা লিফটের কাছাকাছি পৌঁছায়। এদিকে খেলার হাফ টাইম শেষ হয়ে যায়। তবে সময় মতো ওই 3জন ভল্টের কাছে পৌঁছাতে 10 মিনিট লেটে চলছিল, তাই তাদেরকে আরও তাড়াতাড়ি করতে হবে। লিফটের দড়ি ধরে তারা একেবারে নিচে নেমে আসে এবং এখানেই ছিল একটি ব্রিজ, যেটি পার করলেই ভল্টের সামনে পৌঁছাবে তারা। সামনের জায়গাটা গভীর খাই, আর সেই ব্রিজ একমাত্র ব্যাংকের সিকিউরিটিরাই খুলতে পারত। এই জন্য তারা তাদের সাথে একটি মই নিয়ে এসেছিল। সেই ফোল্ডিং মই দিয়ে তারা একটি ব্রিজ বানায়। এরপর একে একে পার হতে থাকে। লরেন এবং টম খুব সহজেই পার হয়ে যায়, কিন্তু জেমসের অত্যাধিক ওজনের জন্য মইটি দুলতে দুলতে সে একেবারে নিচে পড়ে যেতে যায়। তবে সৌভাগ্যবশত টম তার হাত চেপে ধরে কোনো রকমে তাকে উপরে তুলে নেয়। এবার তাদেরকে একটি গেট খুলতে হতো, যার জন্য কোড প্রয়োজন ছিল। সেই কোড প্রতি 30 সেকেন্ডে চেঞ্জ হতো এবং এই 30 সেকেন্ডের মধ্যেই ক্লাউজকে সেই কোড হ্যাক করে তাদেরকে দিতে হতো। ক্লাউজ আর দেরি না করে হ্যাকিং চালু করে দেয়। অনেক চেষ্টার পর অবশেষে কোড হ্যাক করে তাদেরকে দিয়ে দেয়। সেই গেটটিও খুলে ফেলে তারা। প্রথমবারের মতো তারা তাদের চোখের সামনে এই মিরাক্কেল অফ ইঞ্জিনিয়ারিং দেখে, মানে ওই বিশাল ভল্ট। এই ভল্টটিকে খুলতে এবার লাগবে 2টি চাবি এবং গুস্তবের আঙুলের ছাপ। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চাবি ঢুকিয়ে ঘোরাতেই শেষমেশ ওই ভল্টের গেটও খুলে যায়। ভল্টের ভিতরে সেই ঐতিহাসিক বাক্সগুলি তারা দেখে, কিন্তু কেউই ভল্টে ঢোকে না, কারণ এখনও ভল্টের নিচের ওই দাড়িপাল্লাটিকে জমানো বাকি ছিল। সাইমনকে অর্ডার দিতেই সে লিকুইড নাইট্রোজেন দিয়ে ওই বিশাল দাড়িপাল্লাটিকে জমাতে শুরু করে। পুরো সিলিন্ডার সে স্প্রে করে দেয়। ধীরে ধীরে পুরো ভল্ট জমে যেতে থাকে। টম পরীক্ষা করে দেখে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। এরপর তারা ভিতরে ঢুকে বাক্সগুলি থেকে কয়েনগুলি খুঁজতে শুরু করে। ঠিক তখনই গুস্তভ সিসিটিভিতে অদ্ভুত কিছু লক্ষ্য করে। তৎক্ষণাৎ সে ব্যাংকের হলে সিকিউরিটি পাঠিয়ে দেখে ব্যাংকের ভিতরে একটি পায়রা ঢুকে এসেছে, তাও আবার উপরের খোলা কাঁচ দিয়ে। অবশ্যই কেউ ব্যাংকের ভিতরে প্রবেশ করেছে। দ্রুত চারিদিকে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। ব্যাংকের সিস্টেম যে হ্যাক করা হয়েছে সেটাও গুস্তভ বুঝতে পারে। এদিকে লিকুইড নাইট্রোজেনের প্রভাব কমতে শুরু করলে তা ধীরে ধীরে গলতে থাকে। সিকিউরিটিরা তাদেরকে ধরার জন্য ব্যাংকের ভল্টের দিকে এগিয়ে যায়। ওখান থেকে বেরোনোর কোনো পথ আর নেই। ওয়াল্টারও সেটা বুঝতে পারে। সে সকলকে আত্মসমর্পণ করতে বলে, এছাড়া কোনো উপায় নেই তাদের কাছে। এটা শুনে তারা দ্রুত কয়েনগুলি নিয়ে ভল্ট থেকে বের হতে গেলেই জেমস হঠাৎই তাদের দিকে বন্দুক তাক করে। সবাই তো অবাক, জেমস কেন তাদের দিকে বন্দুক তাক করেছে। এখানেই আমরা জেমসের আসল পরিচয় জানতে পারি। তাকে ইংল্যান্ডের সরকারের থেকে একটি মিশন দেওয়া হয়েছে। এই কয়েনগুলিকে উদ্ধার করে সরকারের হাতে তুলে দিতে হবে, আর মার্গারেটের সাথে যুক্ত। এতদিন সে ছদ্মবেশী ওয়াল্টারের সাথে কাজ করছিল, তাই বাধ্য হয়ে তাদেরকে কয়েনগুলি দিয়ে দিতে হয়। তারা কয়েনগুলি দিয়ে সেখান থেকে বের হতে গেলেই ভল্টের নিচের দাড়িপাল্লার বরফ গলে ওজন এদিক ওদিক হতেই গেটটি বন্ধ হয়ে যায়। 3জনেই ভিতরে আটকে পড়ে। এদিকে গুস্তভের কাছেও অ্যালার্ম বেজে ওঠে।
সে বুঝতে পারে ভল্টের ভিতরেই তারা আছে। সাথে সাথেই গুস্তাভ আর্মি হেডকোয়ার্টারে সাহায্যের জন্য ফোন করে। ভল্টে দ্রুতগতিতে জল ভর্তি হতে শুরু করে। ওয়াল্টার এবং ক্লাউজের কিছুই করার থাকে না। তাদের মৃত্যু দেখা ছাড়া আর কোনো উপায়ও ছিল না তাদের কাছে। এদিকে যতক্ষণ না ভল্ট পুরোপুরি জলে ডুবে না যাবে এই জল বন্ধ হবে না। তবে জেমস ছিল একজন ভালো ডুবুরি এবং সে এখান থেকে বেরোনোর আগে থেকেই পরিকল্পনা করেছিল। তাই জল বেরোনোর পাইপ দিয়ে সে সাঁতার কেটে বেরিয়ে যায়, কিন্তু দুইজনেই ভিতরে আটকে পড়ে। জল ধীরে ধীরে অনেকটাই ভর্তি হয়ে যায়। তখন টম তার মাথা ঠান্ডা করে একটি কথা ভাবে। এই ভল্ট অনেক বছর আগে বানানো হয়েছে, এর মেকানিজম অতটাও অ্যাডভান্স নয়, না কোনো সেন্সার না কোনো কিছু। তাহলে এই ভল্ট কিভাবে বুঝবে যে ভল্টের মধ্যে জল সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে? তখন তার মাথায় আসে ওই ওজন দাঁড়িপাল্লাটি। আসলে ভল্টের একটি নির্দিষ্ট ওজন স্থির করা আছে, সেটি জলে ভর্তি হয়ে পেরিয়ে গেলেই ভল্টে জল আসা বন্ধ হয়ে যাবে। ভল্টে জল ভরার আগেই তারা সেই পরিমাণ ওয়েট ওই ওজন যন্ত্রের উপর চাপাতে পারলেই কাজ হবে। দ্রুত টম সাইমনকে ওজন যন্ত্রের উপর ওয়েট বাড়াতে বলে। চারপাশ থেকে খালি সিলিন্ডারগুলি তার উপর চাপাতে শুরু করে সে, এবং এইভাবে একেবারে কাছাকাছি পৌঁছেও ওজন সম্পূর্ণ হয় না, যার ফলে সাইমন শেষমেশ হাতে রেডিওটি নিয়ে নিজেই যন্ত্রের উপর চেপে পড়ে এবং এতেই কাজ হয়। সৌভাগ্যবশত শেষমেশ ভল্টের ভিতরে জল ভর্তি হওয়া বন্ধ হয়, তারা প্রাণে বাঁচে। ধীরে ধীরে সব জল বাইরে বেরোতে শুরু করে। ইতিমধ্যে ভল্টের বাইরে সিকিউরিটিরা ভল্টটি খোলার অপেক্ষায় বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে। শেষমেশ জল খালি হতেই ভল্ট অটোমেটিকলি খুলে যায়। তবে কি, গুস্তাভ ভিতরে কাউকে দেখতেই পায় না। তখন সে জল বেরোনোর পাইপটিকে লক্ষ্য করলে বুঝতে পারে তারা এই পাইপ দিয়েই পালিয়ে গেছে। ওদিকে তারা ওই একই রাস্তা দিয়ে সেই ঘরে এসে পৌঁছায়। চারিদিকে সিকিউরিটিরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। পুরো ব্যাংক চারিদিক থেকে সৈনিকরা ঘিরে ফেলেছে। গুস্তাভ জানে তারা এখনো ব্যাংকের ভিতরেই আছে এবং সিসিটিভিতেও তাদেরকে দেখা যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে তারা চেয়ারম্যানের ঘরের দিকে যায়, কারণ প্রথম যখন লরেন এই ঘরে এসেছিল তখন সে এই ঘরে একটি জানালা দেখেছিল। সেই জানালাটি সবসময়ই খোলা থাকতো। তাদেরকে সেই ঘরের দিকে যেতে দেখে সিকিউরিটি এবং নিজে গুস্তাভ চেয়ারম্যানের ঘরের দিকে যায়। তবে সেই ঘরে ঢুকেও সে দেখে ইতিমধ্যে জানালা দিয়ে তারা নেমে রাস্তায় ভিড়ের মধ্যে মিশে গেছে। গুস্তাভের আর কিছুই করার থাকে না, ভিড়ের মধ্যে গুলিও চালানো যাবে না। সৈনিকরা ভিড়ের মধ্যে তাদের পিছু করলেও তারা একসময় তাদের গায়ের পোশাক খুলে স্পেনের ফুটবল টিমের পোশাক পরে নেয়, যার ফলে একেবারে ভিড়ের মধ্যে তারা মিশে যায়। এবং ঠিক সেই মুহূর্তেই স্পেন ফাইনালে জিতে যেতেই মানুষ আনন্দে হইচই এবং নাচানাচি করতে শুরু করে। তারা একেবারেই মিশে যায় তাদের মধ্যে। পরদিন সকালে মার্গারেট ওয়াল্টারের সাথে দেখা করে। ওয়াল্টারকে সে বলে সে যেন খুব তাড়াতাড়ি অন্য কোথাও পালিয়ে যায়, কারণ ওয়ান্টেড লিস্টে তার নাম আসলে তারা তাকে সাহায্য করতে পারবে না। সরকারের তার সাথে সব সম্পর্ক শেষ। আর বর্তমানে সেই কয়েনগুলি এখন জেমসের কাছে আছে, মানে ইংল্যান্ড সরকারের হাতে। এতদিন ইংল্যান্ড সরকার তাকে শুধু কয়েনগুলি খোঁজার কাজেই ব্যবহার করে গেছে, আর সেটা ওয়াল্টার এখন বুঝে গেছে। ওয়াল্টার সেখান থেকে চলে যায়। এরপর জেমসের কাছ থেকে কয়েনগুলি নিয়ে মার্গারেট সেগুলি পরীক্ষা করে দেখে আসলে ওই গুপ্তধন কোথায় লুকানো আছে। তবে কয়েনের নাম্বার অনুযায়ী লোকেশন সার্চ করতেই তারা একেবারেই হকচকিয়ে যায়। এই কয়েনগুলি তো নকল। ওয়াল্টার যে পুরনো কয়েনগুলি বানিয়েছিল এগুলি হলো সেগুলি। তাদের বোকা বানানো হয়েছে। অন্যদিকে ওয়াল্টার এবং বাকিরা এই মিশন সাকসেসফুলের পার্টি করছিল। ওয়াল্টারের কাছে ছিল সেই আসল কয়েনগুলি। কিন্তু টমের মনে একটি প্রশ্ন ছিল, কিভাবে সে বুঝল যে জেমস তাদেরকে ঠকাবে? আসলে জেমস স্পেশাল এজেন্ট হয়ে ইংল্যান্ড সরকারের হয়েই কাজ করত, আর তার আচরণ এবং কথাবার্তায় কিছু পরিবর্তন লক্ষ্য করে সে। ওয়াল্টারের সাথে সে কাজ করলেও কোনোদিনই তাকে বিশ্বাস করেনি সে। তখন টম জিজ্ঞাসা করে ওই কয়েনগুলি কিভাবে পরিবর্তন হলো। সেই সময় লরেন তাকে ইশারা করে দেখায় তার হাতের ঘড়িটি কখন সে খুলে নিয়েছে সে টেরও পায়নি। আর এখানেই সে বুঝতে পারে এই কাজ লরেনের। সেইভাবেই ওই কয়েনগুলিকে বদলে দিয়েছিল। তো যাই হোক, তারা সেই কয়েনের কোড অনুযায়ী লোকেশন খুঁজে বার করতেই দেখে গুপ্তধন অন্য কোথাও নয়, লন্ডনের একটি ব্যাংকের মধ্যেই লুকানো রয়েছে। এর মানে তাদের পরবর্তী মিশন হলো লন্ডনের ওই ব্যাংক। আর এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই রোমাঞ্চকর মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।